নমস্কার, আজ জানাবো পশ্চিমবঙ্গ ও দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ 15টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নিন শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ফ্রি রেশন নিয়ে বড় আপডেট, কারা পাবেন, কিভাবে করবেন আবেদন। 164 কোটির হিসাব কোথায়, তৃণমূলের মূল অ্যাকাউন্ট নিয়ে বড় পদক্ষেপ ইডির। আমতলায় অপারেশন বুলডোজার, অভিষেকের 5তলা পার্টি অফিস গড়িয়ে দিচ্ছে প্রশাসন। এবার দলে নিলে আমি বেরিয়ে যাব, কাদের নিয়ে মমতাকে শর্ত বেঁধে দিলেন কল্যাণ। 21 সমাবেশে বিশেষ ব্যাচ, আসল তৃণমূলের জমায়েতে এগিয়ে থাকতে কোন স্ট্র্যাটেজি সাজাচ্ছে ঋতব্রতরা। আমি ইস্তফা দিয়ে দিচ্ছি, বিদ্রোহী তৃণমূলীদের বড় চ্যালেঞ্জ অভিষেকের। এই নথি না থাকলে পাবেন না যুবশক্তি 3000 টাকা, জানুন আবেদনের নিয়ম। স্টেশন মাস্টারের জন্যই হয়েছে মুর্শিদাবাদে প্রাণঘাতী দুর্ঘটনার দায় ছেড়ে কি দাবি মদ্যপ গ্রেটম্যানের। অন্নপূর্ণায় কারচুপিতে গ্রেফতার সহ সভাপতি পুরুলিয়া জেলা পরিষদে অনাস্থা 24 তৃণমূল সদস্যের। সব হারিয়ে দম্ভ যায়নি, 31-এ জিতে বিজেপির সব পার্টি অফিস গড়িয়ে দেওয়ার হুমকি অভিষেকের। লাইসেন্স ছাড়া গোহত্যা করে প্রকাশ্যে মাংস বিক্রি, রাজারহাটে গ্রেফতার 6। পুলিশকে মারধর, এলাকায় তোলাবাজি, গ্রেফতার হাওড়ার প্রাক্তন কাউন্সিলর রুস্তম। 2027 সালে আরবিআই আনছে পলিমার নোট, প্রথম কত টাকার নোট চালু করা হবে। অভিষেকের পার্টি অফিস ভাঙতে উদ্ধার ট্রাঙ্ক, ভিতরে কি আছে জানেন। কৃষকদের আয় বাড়াতে বড় পদক্ষেপ, বীজ উৎপাদন ও ফুড পার্কে জোর দিলীপের। মূল বেতন বাড়বে 2 থেকে 2.5 গুণ, ডিএ নিয়ে চর্চার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট। এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। দীর্ঘদিন ধরে বিনামূল্যে রেশন দেওয়ার জন্য মোদী সরকার একটি স্কিম নিয়ে এসেছে, যা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নামে পরিচিত। এই প্রকল্পের সুবিধা নিতে কোন কোন নথির প্রয়োজন হয় এবং কিভাবে আপনি আবেদন করবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে রইল। ফ্রি রেশন পেতে কি কি নথি লাগবে। এই প্রকল্পের সুবিধা পাবেন তারাই যাদের অন্নদায় অন্ন যোজনা কার্ড আছে এমন পরিবার, পাশাপাশি প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড আছে এমন পরিবার তারাই পাবেন। কারা বিনামূল্যে পাবেন রেশন। অন্তোদয় অন্ন যোজনা পরিবার পাবে মাসে 5 কেজি খাদ্যশস্য। প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড পরিবারের প্রতি সদস্যকে মাসে 5 কেজি খাদ্যশস্য দেওয়া হবে। আগে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে। কিভাবে অনলাইনে আবেদন করতে পারবেন, রাজ্যে ফুড অ্যান্ড সাপ্লাইজ ওয়েবসাইটে যান, নতুন রেশন কার্ডের আবেদনপত্র পূরণ করুন, প্রয়োজনীয় নথি আপলোড করুন, আধার ও মোবাইল নাম্বার ভেরিফাই করুন, আবেদন জমা দিন। অফলাইনে আবেদন করার জন্য কি কি নথি লাগবে, আধার কার্ড, ঠিকানা প্রমাণ, পাসপোর্ট সাইজ ছবি, পরিবারের সদস্যদের তথ্য, মোবাইল নাম্বার, ইকেওয়াইসি জরুরি। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে হওয়া অর্থ লেনদেন নিয়ে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এবার দলের কয়েকটি অ্যাকাউন্টে খতিয়ে দেখা হয়েছে। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাংক অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখতে চাইছে তদন্তকারী সংস্থা। সেই কারণে সংশ্লিষ্ট ব্যাংকের কাছে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। 164 কোটি টাকার হিসাব নিয়ে ইডি তৃণমূল কংগ্রেসের মোট 12টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে 7টি অ্যাকাউন্ট বর্তমানে চালু রয়েছে। এই 7টির মধ্যে 3টি অ্যাকাউন্টে ইতিমধ্যে ফ্রিজ করেছে ইডি। এবার তদন্তকারীদের নজর পড়েছে দলের মূল ব্যাংক অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্ট কি সব পরিমাণ টাকা আছে, কোথায় খরচ হয়েছে এবং কি ধরনের লেনদেন হয়েছে তার সমস্ত তথ্য জানতে সরকারি ব্যাংককে চিঠি দিয়েছে ইডি। তদন্তে বিশেষভাবে 164 কোটি টাকার একটি অঙ্ক সামনে এসেছে। এই টাকার হিসাব খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইডির দাবি এই অঙ্কের সঙ্গে সম্পর্কিত কিছু তথ্য এখনো স্পষ্ট নয়, তাই পুরো বিষয়টি বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। এর আগে একটি বিমান পরিষেবা সংস্থাতেও তল্লাশি চালিয়েছিল ইডি, সেখানে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে তদন্তকারী সংস্থার দাবি। সেই তদন্তের সূত্র ধরে এখন তৃণমূলের মূল ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে। এই কারণে সংশ্লিষ্ট ব্যাংকের কাছে সমস্ত নথি ও লেনদেন তথ্য চেয়েছে ইডি। তদন্তকারীরা এখন সেই তথ্য খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানা গিয়েছে। শনিবার দুপুরে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ কার্যালয় ঘিরে বড়সড় প্রশাসনিক পদক্ষেপ। কড়া নিরাপত্তার মধ্যে বুলডোজার চালিয়ে কার্যালয়ে বেশ কিছু অংশ ভাঙার কাজ শুরু হয়। অভিযোগ, সরকারি অনুমোদন ছাড়া এই অংশ নির্মাণ করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে এই অভিযান বলে প্রশাসনিক মহলের দাবি। অভিষেকের অফিস ভাঙতে হাত লাগালেন স্থানীয়রা। সকালের পর থেকে অফিস চত্বর কার্যত নিরাপত্তার বলাই মুড়ে ফেলা হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভাঙার কাজ এগোতে থাকে। প্রশাসনের দাবি, নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদনের নথি না থাকায় আইনি প্রক্রিয়া মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনার খবর জানাজানি হতে আশপাশে বহু মানুষ ঘটনাস্থলে পৌঁছে যান। তাদের একাংশকে হাতুড়ি হাতে ভাঙার কাজে সহযোগিতা করতেও দেখা যায়। বহু বাসিন্দার বক্তব্য, এই কার্যালয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। তাদের অভিযোগ, সমাজ বিরোধীদের আনাগোনা নিয়মিত ছিল ওই ভবনে। এলাকার মানুষ আরও দাবি, সংসদ অফিসে এলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কার্যত থমকে যেত।
উল্লেখ্য, নিরাপত্তার অজুহাতে বহুদূর থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হতো, ফলে অফিস সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে হয়ে হেঁটে যাতায়াত করতে হতো। বিপুল পুলিশ মোতায়েনের কারণে ঘন্টার পর ঘন্টা স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত থাকতো বলে অভিযোগ। অভিযানের আগে সংশ্লিষ্ট সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডকে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু সেই নোটিশের কোনো উত্তর মেলেনি। এরপরে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা জোরদার করে ভাঙার কাজ শুরু হয়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ হিসাবে এই ভবন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। অভিযোগ, ভবন নির্মাণের সময় সংলগ্ন বস্তির কিছু জমি দখল করা হয়। চারতলায় কার্যালয়ে অসংখ্য শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বসানো ছিল, পাশাপাশি ফুটপাতের উপর বড় আকারের জেনারেটর স্থাপন করা হয়েছিল বলে অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, এখান থেকে ডায়মন্ড হারবার মডেলের বিভিন্ন পরিকল্পনা পরিচালিত হতো। ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ববি বলেন, এটা অবৈধ এমপির অবৈধ অফিস। মানুষের গণতান্ত্রিক অধিকার যে কেড়ে নিয়েছে, এটা তার অফিস। এই অফিসের আড়ালেই অপরাধীদের নিয়ে রাজত্ব চালাতো অভিষেক। লিপস অ্যান্ড বাউন্সের নামে এই জমি কিনে চারতলা নির্মাণ করেছিল। সেই বেআইনি নির্মাণ আজকেই ভাঙার কাজ শুরু করলো প্রশাসন। আজ সবশেষে অভিষেককে গারদে পোড়া হবে। আমতলার এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ক্রমশ আরও একা হয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক সময়কার বিশ্বস্ত ঘনিষ্ঠরা একের পর এক হাত ছেড়ে দিচ্ছেন। তবে এখনো হাতে গোনা আজ যে কজন সাংসদ আছেন, বিধায়ক তার পাশে রয়েছেন, তাদের মধ্যে অন্যতম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার তিনিও দলনেত্রীকে বড় শর্ত দিলেন। কাদের নিয়ে মমতাকে শর্ত দিলেন কল্যাণ? সম্প্রতি বাঁকুড়ায় 21 জুলাইয়ের প্রস্তুতি সভায় গিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই সভাতেই কল্যাণ বলেন, যারা চলে যাচ্ছেন তাদের আবার দলে ফিরিয়ে নেওয়া হলে তিনি দল ছেড়ে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা জানিয়ে দিয়েছেন বলে দাবি করেন প্রবীণ সাংসদ। কল্যাণী কথায়, যে যেখানে যাচ্ছে যাক, যে যেখানে ভালো থাকে থাকুক, তবে আমি মমতাদিকে বলে দিয়েছি, এদের যদি আবার দলে ফিরিয়ে নেওয়া হয় তাহলে আমি দল ছেড়ে চলে যাব। এখানেই না থেমে দলত্যাগে তৃণমূল সাংসদদের নিশানা করেন শ্রীরামপুরের সাংসদ। দাবি করেন, ওয়ান নেশন ওয়ান ভোট বিল পাশের জন্য তাদের কিনে নিয়েছে বিজেপি। কল্যাণ বলেন, এই বিল পাশ হয়ে গেলে 2029 সালে লোকসভা ভোটের পাশাপাশি বাংলায় বিধানসভা ভোটও হবে, কিন্তু তখন এই দুমুখেরা প্রার্থী হতে পারবে না। কল্যাণের পাশাপাশি এদিন মহুয়া তৃণমূলে বিদ্রোহী সাংসদদের নিশানা করেন। কৃষ্ণনগরের সাংসদ বলেন, বিজেপি নেতারা যাদের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের এখন দলে নিতে পারছেন না, সেজন্য একটি বাফার জোন বানিয়ে এদের রেখেছে। 2029 সালে এদের সবার মেয়াদ শেষ হবে, তখন এরা না তৃণমূলের হবে আর না বিজেপি। 2026 বিধানসভা ভোটের পর তৃণমূল ভেঙে ছারখার হয়ে গিয়েছে। এই দুঃসময়ে যারা মমতার হাত ছেড়ে যাননি, তাদের মধ্যে অন্যতম কল্যাণ ও মহুয়া। এবার দুই সাংসদই দলত্যাগীদের তুমুল আক্রমণ করলেন। 21 জুলাই নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের প্রস্তুতি তুঙ্গে। এবার তৃণমূল বিধায়ক জেলার নেতাদের পর 21 জুলাই গান্ধী মূর্তিতে যোগ দিতে আসা কর্মীদের নিরাপত্তা নিয়ে বিশেষ ব্যাচ দিচ্ছে ঋতব্রত শিবির। ইতিমধ্যে সমাবেশ সফল করতে দফায় দফায় চলছে বৈঠক। ফিরহাদ অরূপ সন্দীপনদের নেতৃত্বে একাধিক বৈঠক সাজানো হচ্ছে। আসল তৃণমূলের রণকৌশল। আসল তৃণমূলের বৈঠকে স্থির হয়েছে, জেলার পাশাপাশি কলকাতার বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মীরা যখন গান্ধী মূর্তির কর্মসূচিতে আসবে, তখন রাস্তায় পুলিশ বা অন্য কেউ যাতে কোনো রকম হেনস্থা না করতে পারে, সেই লক্ষ্যেই বিশেষ পরিচয়পত্র বা ব্যাচ দিচ্ছে আসল তৃণমূল। শুক্রবার বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে বসে বিভিন্ন জেলায় দলীয় বিধায়ক ও জেলা সভাপতিদের ব্যাচ বন্টনের পাশাপাশি কালীঘাট তৃণমূলকে যারা দেওয়ার নানা কৌশল নিয়ে আলোচনা হয়। অন্যদিকে ভাঙন কিছুতেই থামছে না, বরং 21 জুলাইয়ের আগে আরো বড় মাপের ধস নামছে কালীঘাট তৃণমূল। এদিকে প্রকাশ্যে নামলে 21 জুলাইয়ের যে দুপক্ষেরই শক্তি প্রদর্শনের লড়াই, সে সম্পর্কে কৌশল সাজাচ্ছে দুই শিবির। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো মমতা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে 21 সমাবেশের অনুমতি পেয়েছে মমতার শিবির। আদালতের নির্দেশ, 2500-এর বেশি জমায়েত করা যাবে না সেখানে। তবে গান্ধী মূর্তির পদদেশে ঋতব্রতদের সভায় তেমনই কোনো বিধিনিষেধ নেই। সূত্রের খবর, সোশ্যাল জমায়েতে জোর দিচ্ছে কালীঘাট শিবির। নব তৃণমূলের লক্ষ্য ফের। ইতিমধ্যে ওয়ার্কিং কমিটির সহ সব বিধায়কদের ও জেলা নেতাদের নিয়ে দফায় দফায় বৈঠক সারছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, অরূপ রায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যরা। সেখানে ব্যাচ বিলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, এর ফলে একদিকে সহজেই বোঝা যাবে তেমনই সভাস্থলে যাতে কেউ না আটকায়, অন্যদিকে কালীঘাট শিবির প্রতীক নিয়ে সভায় পৌঁছানোর বার্তা দেন। তিনি যদি কারণ হয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের দলের থেকে দূরত্ব তৈরি করে ঋতব্রত শিবির বা এনসিপিআইতে সামিল হওয়ার, তাহলে তিনি পদত্যাগ করতে প্রস্তুত। কালীঘাট ছেড়ে চলে যাওয়া কোনো নেতা যদি ফিরে আসেন, তাহলে 1 ঘন্টার মধ্যে তিনি পদত্যাগ করে দেবেন। ঠিক এই ভাষাতেই শনিবার কুণাল ঘোষকে পাশে নিয়ে বিদ্রোহী তৃণমূলীদের সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26 বিধানসভা ভোটের রেজাল্ট বেরিয়েছিল 4 মে। ক্ষমতা হারায় তৃণমূল। এরপরই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে শুরু করেন নানা স্তরের জনপ্রতিনিধি ও একদা মমতার বলয়ে থাকা তাবর নেতারা।
কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো 20 জন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকের পর যোগ দেন এনসিপিআইতে। অন্যদিকে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও এন্টালির বিধায়ক সন্দীপন সাহা আবার এক ধাপ এগিয়ে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেন। তিনি তৈরি করেন নব তৃণমূল ব্লক। পরে যত সময় এগোয় দেখা যায় এক সময়ে মমতার ভরসার প্রায় সব পাত্রপাত্রীরা দলে দলে গিয়ে ভেরেন সেই ঋতব্রত তৃণমূলে। কিন্তু এদের সকলের মধ্যে একটি জিনিসই খুব কমন ছিল, প্রত্যেকেই মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্তার ক্ষোভ উগড়েছেন অভিষেকের বিরুদ্ধে। কেউ বলেছেন অভিষেক দলকে হারিয়েছেন, আবার কেউ বলেছেন অভিষেক ও আইপ্যাকের দল শেষ হয়েছে। আবার কারো মতে এই অভিষেকের বিরাট ঔদ্ধত্য, তারা সুপ্রিমো মমতার সঙ্গে দেখা করতে পারতেন না, ইত্যাদি ইত্যাদি। এক কথায় সব বিদ্রোহীদের কমন টার্গেট ছিলেন এই অভিষেক। এতদিন পর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার বিদ্রোহীদের দিলেন বড় চ্যালেঞ্জ। তিনি বলে বসলেন, আপনাদের মধ্যে কেউ একজন ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দেব। তার সংযোজন, যাদের সমস্যা রয়েছে তাদের বলছি, ওরা বলছে হারের দায় আমার। তাহলে যখন দল জিতেছিল তার দায়ও আমারই হয়েছিল। আমায় নিয়ে যাদের সমস্যা তাদের বলছি, মানুষ বোকা নয়। আজ 18 তারিখ, আপনি 19 তারিখ, 20 তারিখ, যেদিন আসার আসুন, আজ চলে আসুন, আপনারা ফিরুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব। এরপরে অভিষেক আরো যোগ করেন, আসলে এরা কেউ ফিরবে না, ডিল হচ্ছে। ওদিকে যাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দাও, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডি সিবিআই কেউ ধরবে না। এরা হয় পুলিশের কাছে ধৃত, না হয় ঋতব্রত। উল্লেখ্য, 26-এ তৃণমূলের বিধানসভা নির্বাচনে চরম পরাজয়ের পর দলের একটা বিরাট অংশ অভিষেককে নিয়ে অভিযোগ আপত্তি জানালেও মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো তথা দলের সাধারণ সম্পাদকের পাশে থাকারই বার্তা দিয়ে গিয়েছেন। আর সেই জন্য মমতাকেও নিশানা করতে দেখা গিয়েছে ঋতব্রত শিবির বা এনসিপিআইতে সামিল হওয়া বিধায়ক, সংসদ নেতা নেত্রীদের। এই পরিস্থিতিতে এতদিন একপাক্ষিকভাবে আক্রমণে লক্ষ্যবস্তু হচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে নিজের পদত্যাগের শর্তে এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক স্বয়ং। এখন দেখার 21শে জুলাইয়ের প্রাক্কালে অভিষেকের এহেন চ্যালেঞ্জ তৃণমূল রাজনীতির সমীকরণ বা শিবির বদলা বদলি নতুন কোনো মাত্রা পায় কিনা। শুভেন্দু সরকারের আমলে রাজ্যে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। জুন মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে 3000 টাকা। এদিকে বিজেপি সরকার বেকার যুবকদের জন্য যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের ঘোষণা করেছে, তবে এখনো পর্যন্ত তার রাজ্যে চালু হয়নি। অক্টোবরে চালু হতে পারে বলে শোনা যাচ্ছে, যদিও এই বিষয়ে রাজ্য সরকারের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এর মধ্যে অরিজিনাল ও প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট সংগ্রহ করতে রাজ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ভিড় বাড়ছে প্রাক্তন ছাত্রছাত্রীদের। অনেকে বলছেন যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পে আবেদনের জন্য আগেভাগেই সার্টিফিকেট সংগ্রহ করতে শুরু করেছেন যুবরা। যুবশক্তি ভরসা কার্ডে প্রয়োজনীয় নথি, জানা গিয়েছে যুবশক্তি ভরসা কার্ডে আবেদনের জন্য নথি হিসেবে ডিগ্রি সার্টিফিকেট প্রয়োজন। যদিও কি কি নথি প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি রাজ্য সরকার, তবে অনেকে মনে করছেন আবেদনে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আগের থেকেই ডিগ্রি সার্টিফিকেটের মতো প্রয়োজনীয় নথি সংগ্রহ করে রাখার কাজ শুরু করে দিয়েছেন শিক্ষিত বেকার যুবক যুবতীরা। জানা গেছে মালদায় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন প্রাক্তন ছাত্রছাত্রীদের লাইন বাড়ছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের তরফে ডিগ্রি সার্টিফিকেট সংগ্রহে নিয়মাবলী প্রকাশ করা হয়েছে। কিভাবে মিলবে ডিগ্রি সার্টিফিকেট? গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নিয়মাবলীতে বলা হয়েছে, অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেটের জন্য নির্ধারিত আবেদনপত্র পূরণ করে বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফ এক্সামিনেশনসের কাছে জমা দিতে হবে। প্রফেশনাল সার্টিফিকেটের ক্ষেত্রে নির্ধারিত ফর্ম কলেজের অধ্যক্ষ বা সংশ্লিষ্ট বিভাগে প্রধানদের মাধ্যমে ফরওয়ার্ড করে জমা দিতে হবে। এই নিয়ম মূলত স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য প্রযোজ্য, যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বর্ধমান রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়গুলোতে কি নিয়ম তা সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে জানা যাবে। কি কি নথি লাগবে? আবেদনের সঙ্গে যে নথিগুলো জমা দিতে হবে সেগুলো হলো ফাইল, মার্কশিটের ফটোকপি, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডের কপি, সরকারি পরিচয়পত্রের কপি, নথি যাচাইয়ের জন্য ফাইল, মার্কশিটের আসল কপি সঙ্গে রাখতে হবে। কারা পাবেন যুবশক্তি ভরসা কার্ড? আবেদনকারীদের বয়স 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। বেকার স্নাতকদের মাসে 3000 টাকা এবং অন্যান্য যোগ্য বেকারদের 2000 টাকা আর্থিক সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে। পরিবারে মাসিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। অন্য কোনো সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নিলেই প্রকল্পে আবেদন করা যাবে না। কিভাবে আবেদন করবেন যুবশক্তি ভরসা কার্ড নিয়ে যুবদের মধ্যে উন্মাদনা বেড়েছে, তবে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। অনলাইন আবেদন পোর্টালে খোলা হয়নি, অর্থাৎ বর্তমানে যুবশক্তি ভরসা কার্ডের জন্য কোনো আবেদন গ্রহণ করা হচ্ছে না। তবে আবেদন শুরু হলে যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে অনেক শিক্ষিত বেকার যুবরা আগেভাগে প্রয়োজনীয় শিক্ষাগত নথি সংগ্রহ করে রাখছেন। গত শুক্রবার মুর্শিদাবাদে গোবিন্দপুরে প্রাণঘাতী দুর্ঘটনা। একটি পুলকারে প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় প্রাণ গেল 4 শিশু 5 জনের। দুর্ঘটনা নেপথ্যে গেটম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগ, ভুল করে রেলগেট তুলে দিতেই চরম দুর্ঘটনা। তীব্র গতিতে আসে ট্রেনের সামনে পড়ে যায় পড়ুয়া, বোঝায় পুল কাটে, মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় পুল কাটে, মৃত্যু হয়
4 জন খুদের। ঘটনাস্থলে মারা যান এক সাইকেল আরোহী। দুর্ঘটনার পরে মদ্যপ গেটম্যানের উপর চড়াও হয়ে উত্তেজিত জনতা, চলে গণধোলাই। বর্তমানে বহরমপুর মেডিকেল কলেজে তিনি ভর্তি। দুর্ঘটনায় গ্রেপ্তার হন গেটম্যান অনুপ কর্মকার, তাকে সাসপেন্ড করে রেল। এবার তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ওঠে গেটম্যান দায় ঠেললেন কর্ণসুবর্ণের স্টেশন মাস্টারের ওপর। তার দাবি এক্সপ্রেস ট্রেন বেরোনোর পর যে আরও একটি প্যাসেঞ্জার ট্রেন আসছে তাকে সেই খবরই দেননি স্টেশন মাস্টার। ধৃত গেটম্যানে বলেন, প্রতিদিনের মতো আপ লাইন ও ডাউন লাইনের ট্রেনের নম্বর আমার কাছে ছিল। রোজই আপ লাইনের ট্রেন স্টেশন থেকে ছাড়ার সময় কর্ণসুবর্ণে স্টেশন মাস্টার আমাকে ফোন করে সেই খবর দিতেন। সময় মতো যাতে রেলগেট বন্ধ করা যায় সেই কারণেই শুক্রবারও আপ লাইনের ট্রেন স্টেশন ছাড়ার সময় আমাকে স্টেশন মাস্টার বলে দিয়েছিলেন। কিন্তু ডাউন লাইনে ট্রেন ছাড়ার সময় তিনি খবর দেননি। ডাউন লাইনের সিগন্যালও তখন লাল ছিল। আপ লাইনের ট্রেন চলে যাওয়ার পর ভাবলাম ডাউন লাইনের ট্রেন হয়তো স্টেশন থেকে ছাড়েনি। হাতে 5 থেকে 10 মিনিট আছে ভেবে গেট খুলে দিয়েছিলাম। ট্রেনটি কোনো হর্ন দেয়নি। কেবিন থেকে ডাউন লাইনের ট্রেন আসছে কিনা দেখা যায় না। গেটটা তুলতেই গাড়িটা ঢুকে পড়ে আর তখনই ট্রেনটা চলে আসায় দুর্ঘটনা ঘটে। শুক্রবারে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন মদ্যপ অবস্থায় ছিলেন ওই গেটম্যান। নেশাতুর থাকার কারণে ট্রেন যাওয়ার আগেই গেট তুলে দেন তিনি। তবে অভিযোগের ভিত্তিতে কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।